বন্ধুরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এ দামামা বেজে গিয়েছে। তোমরা জানো যে 15 তারিখ লাস্ট ডেট এই মাসের এর অ্যাপ্লিকেশনে। তো গরমের ছুটিটা জাস্ট শুরু হলো, তার দুদিন আগে এই অ্যাপ্লিকেশনের ডেট শুরু হওয়ার কি কারণ আমার জানা নেই। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু উপকৃত হয়েছে বলে আমার মনে হয় না। তো এই বিষয়ে আলাদা করে ভিডিও বলবো যে কিভাবে ছাত্রছাত্রীরা এবার হ্যাম্পার্ড হয়েছে এই পরীক্ষায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কারণ অ্যাপ্লিকেশন যেদিন শুরু হয়েছে তার দুদিন পর থেকে স্কুল ছুটি হয়ে গেছে। এই ব্যাপারে যেহেতু স্কুল সমস্ত স্টেক হোল্ডার, অর্থাৎ স্কুল যদি না চায় কাকে কাকে অ্যাপ্লিকেশন করাবে, কাকে কাকে অ্যাপ্লিকেশন করাবে না, টোটালি স্কুলের উপর ডিপেন্ডেন্ট, সেই কারণের জন্য স্কুলটা খোলা থাকা জরুরি ছিল। তো বন্ধুরা, সে যাই হোক, গরমের ছুটি শুরু হয়েছে। এই অবস্থায় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাপ্লিকেশন পুরো দমে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে লেয়ার 1-এর যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা না করলেই নয়, সময় পেরিয়ে যাচ্ছে। তোমরা যারা ক্লাস 8 থেকে 9 এবার উঠেছো, ক্লাস 8-এর বইটা বিজ্ঞানের খুব ভালো করে কিন্তু পড়তে হবে। কি বিষয়গুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই বিষয়ে এই চ্যানেলে তোমাদেরকে একটু একটু করে গাইড করা হবে। সম্পূর্ণ গাইড তোমরা কিন্তু নিজেরা ছাড়া কেউ করতে পারবে না, কারণ এই পরীক্ষাটা অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য এবং টাফ প্রশ্নের জন্য। খুব সহজ সরলভাবে পড়ে এই পরীক্ষায় পাস করা যাবে না, একটু কঠিনভাবে পড়তে হবে, একটু পরিশ্রম করতে হবে, তবেই এই পরীক্ষায় পাস করা যায়। এটা একটা দারুণ সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেটের কিন্তু মূল্য রয়েছে। তো প্রথমেই বলি, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর ক্লাস 9-এ যারা পড়ছো তাদের জন্য যে সুবর্ণ সুযোগ, তা হচ্ছে প্রথম চ্যাপ্টার আমরা ফিজিক্যাল সায়েন্সে শুরু করব, বল ও চাপ। তোমরা অলরেডি জানো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো, ফিজিক্যাল সায়েন্স এবং জীবনবিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটা বিষয়ই হয়। তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু এই বিষয়টা আলোচনা করব। ক্লাস 8-এর চ্যাপ্টারগুলো সবগুলো কভার করার চেষ্টা করা হবে লেয়ার 1-এর জন্য। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, 9475098308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা মডেল কোশ্চেন চাইলে এই নাম্বারেই চাইবে, আমরা মডেল কোশ্চেন দিয়ে দেবো। তো প্রথম প্রশ্নটা দেখো, জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন, ঠিক আছে, বস্তুর ওজন, মনে করো কোনো বস্তুর ওজন হচ্ছে 12 নিউটন, তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত? মনে রাখবে, জলে ভাসমান অবস্থা যখনই বলা হয়, জলে ভাসমান অবস্থা অর্থাৎ কোনো বস্তু জলে ডুবেও নেই, সম্পূর্ণ নিমজ্জিত হয়নি, আবার উপরেও ভেসে নেই, এই অবস্থায় তাকে জলে নিমজ্জিত অবস্থায়, এখানে জলে ভাসমান মানে উপরে ভেসে আছে, তো এই অবস্থায় তাকে সে পরিমাণই বল প্রয়োগ করা হয়েছে নিচ থেকে, যার জন্য সে ভেসে আছে। তাহলে 12 নিউটন বল যদি তার ঊর্ধ্বমুখী প্লবতা হয়, বস্তুর ওজন যদি 12 নিউটন হয় আর সে যদি ভেসে থাকে, তাহলে তাকে 12 নিউটন বল দিয়েই ঊর্ধ্বমুখী প্লবতা দেওয়া হয়েছে। অর্থাৎ ঊর্ধ্বমুখী প্লবতার মান এখানে 12 নিউটন, সেই জন্যই সে 12 নিউটন ওজনের যে বস্তু রয়েছে সে ভেসে রয়েছে। না হলে কি হতো, কম যদি হতো তাহলে সে ডুবে যেত, ঊর্ধ্বমুখী প্লবতা যদি কম হতো সে ডুবে যেত, ঊর্ধ্বমুখী প্লবতা যদি বেশি হতো তাহলে কি হতো, সে আরও বেশি করে ভেসে থাকতো, উপরের দিকে উঠে যেত। তো সেটা হয়নি, তো এক্ষেত্রে তাই হয়েছে। এবার তোমরা দেখো 2 নম্বর প্রশ্ন, 2 কেজি ভরের বস্তুর জন্য স্প্রিংয়ে কত বল প্রযুক্ত হবে? 2 কেজি ওজনের ভর, মানে একটা স্প্রিং তুলা যদি এরকম করে আঁকা থাকে, স্প্রিং তুলাগুলো এরকমভাবে থাকে, স্প্রিং তুলায় 2 কেজি ওজনের, মনে করো একটা বস্তু, 2 কেজি ওজনের একটা বস্তু ঝুলিয়ে দিয়েছো। এবার স্প্রিং তুলায় যে পরিমাণে কত বল প্রযুক্ত হবে? তো বস্তুটি 2 কেজি ওজনের, 2 কেজি ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওজন নয়, 2 কেজি ভরের একটা বস্তুকে ঝোলানো হয়েছে, এবং সে যে পরিমাণে বল প্রয়োগ করবে সেটা কী পরিমাণ? তো 2.9.8, তার কারণ এই 9.8 তো তোমার পার কেজির জন্য প্রযোজ্য অভিকর্ষ বলের মান। তো 9.8 ইন্টু 2, তাহলে কি হচ্ছে এখানে 19.6, 2 18, 19.6, হ্যাঁ, তো 19.6 এই পরিমাণ বল কিন্তু প্রযুক্ত হবে, ঠিক আছে। তো এটা 2 কেজির জায়গায় 4 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 1000 কেজি, যত কেজি হবে তার সঙ্গে 9.8 তোমরা যোগ করে দেবে। আচ্ছা, ইন্টু করে মাল্টিপ্লিকেশন করবে। এবার পরের প্রশ্নে আসো, 3 নম্বর প্রশ্ন, একটি কঠিন বস্তু ও তরলের ঘনত্ব যদি সমান হয় তবে বস্তুটিকে সেই তরল নিমজ্জিত করলে কি হবে? আচ্ছা, একটি কঠিন বস্তু, মনে করো এটাই একটি তরল, সেই তরল এর যা ঘনত্ব, তরলটারও ঘনত্ব 1, তাহলে তাকে যদি আমি বস্তুটিকে দিয়ে দিই তাহলে কি হবে, বস্তুটি তার নিমজ্জিত অবস্থায় ভাসবে। মনে রাখবে, এইরকম অবস্থায় যতবার হবে যে একই বস্তু দিয়ে তৈরি, তার ঘনত্ব একই রয়েছে, তাকে সেই জলে নিমজ্জিত করা হলো, সেই তরলেই, সেই বস্তু তরলে, তাহলে সে নিমজ্জিত হয়ে যাবে। প্রথমে নিমজ্জিত হয়ে যে কোনো জায়গায় ভাসতে থাকবে, এটাই নিয়ম।
আচ্ছা, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ বল কিভাবে কাজ করে? সমান্তরালভাবে কাজ করে, মনে রাখবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার আরেকটা প্রশ্ন আছে, অঙ্ক আছে, দেখবে অঙ্কগুলো ধরে ধরে পড়বে, অঙ্কগুলোই আসবে এবং অঙ্কগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু তোমার কিন্তু সবগুলো উত্তর হয়ে যাবে। এবার দেখো 10 কেজি ভরে একটি বস্তুর ওজন কত হবে? এবার 10 কেজি ভর, তার ওজন কত হবে? 10 × 9.8 = 98। তো এই ক্ষেত্রে তোমার এত নিউটন। তো কেজি, যত কেজি ভর আর তার ওজন কত হবে সেটা জানতে গেলে তোমাকে কি করতে হবে? 9.8 দিয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এবার তোমরা দেখো, এবার 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত হবে সেটা যেমনই বলা হতে পারে। আবার একটি বস্তুর ওজন বলে দিয়েছে 25 নিউটন। তো 25 নিউটন ভর, এর কত ভর হবে? ভর কত হবে? তাহলে এটা জাস্ট উল্টো, অর্থাৎ কোনো একটা এত কেজি ভরে একটি বস্তুর ওজন কত হবে তার উল্টোটাই হচ্ছে এটা। তার মানে এটা কি করতে হবে? 25 নিউটন কোনো বস্তুর ওজন রয়েছে, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কি দিয়ে ভাগ করবে? 9.8 দিয়ে। তাহলে এখানে 2.55 নিউটন বলে একটা বস্তু আসবে, এটাই হবে সে বস্তুর ভর। ঠিক আছে, সরি, এত কেজি, ঠিক আছে, 2.55 কেজি। আচ্ছা, এবার একটি বাক্সকে টেবিলের উপর দিয়ে 3.98 বল দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যদি স্থির থাকে ঘর্ষণ বলের মান কত হবে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটি বাক্সকে টেবিলের উপর দিয়ে 3.98 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। মনে করো একটি বাক্স রয়েছে, আর এটা টেবিল, এর মধ্যে দিয়ে এটাকে টানা হচ্ছে। তাহলে টানা হবে যখন, ঠিক আছে, তখন যতক্ষণ পর্যন্ত ও নড়ছে না ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে পরিমাণ আমি বল দিচ্ছি সেই বলটার পরিমাণ 3.98 নিউটনের বেশি। যখন ও নড়তে শুরু করবে তখন সেই থ্রিশোল্ড বলটা পার করলো, সেই লক্ষণ রেখাটা পার করলো, তার ফলে সে নড়তে শুরু করলো। এই 3.98 নিউটন বল আমি যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত নড়বে না। মনে করো একটা বড় পাথর আছে, সেটাকে তুমি ঠেলা শুরু করলে, কোনো একটা মসৃণ, তাহলে পাথরের তল আর যে মাটির তল, সেখানে একটা ভয়ানক ঘর্ষণ বল কাজ করছে। তো এই ঘর্ষণ বলের পরিমাণ যখন তোমার ঠেলার পরিমাণের থেকে বেশি হবে তখনই এটা নড়বে, তার আগে নড়বে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো বলছে একটি বাক্সকে টেবিলের উপর দিয়ে টানা হচ্ছে কিন্তু বাক্সটি নড়ছে না, ওখানে আটকেই রয়েছে। তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? ঘর্ষণ বলের মান এক্স্যাক্টলি সেটাই হবে, 3.98 নিউটন। এই বলের থেকে যদি বেশি হতো তাহলে সে টানার ফলে কি হতো? নড়ে যেত। কিন্তু যেহেতু বেশি নয় সেহেতু বলা যায় এই নিউটন পরিমাণ বলই ওখানে ওই ঘর্ষণ বল কাজ করে গেছে, ওটাকে ক্রস করা যায়নি। ঠিক আছে, এর থেকে তো কম হওয়া সম্ভব না। তার মানে এর থেকে কম হলে কি হবে? এর থেকে কম হলে সেটাকে অনায়াসে টেনে নেওয়া যাবে। তো হ্যাঁ, আমি যে বল দিয়ে টানছি সেই বলটার পরিমাণ কম হতে পারে, তাতেও তো আর কোনো এফেক্ট হবে না। কিন্তু এটা কিন্তু স্থির অবস্থায় যখন থাকবে তো ওদের ঘর্ষণ বলের মান, দুটো তলের যে ঘর্ষণ বলের মান রয়েছে সেই সমানই, তবেই সে স্থির আছে, না হলে কিন্তু সে থাকতে না চাচ্ছে। আরেকটি প্রশ্ন, তোমার মতে কার চাপ বেশি, সমুদ্রের জলে না নদীর জলে? মনে রাখবে সমুদ্রের জল আর নদীর জলের ব্যাপারটা কীরকম? ব্যাপারটা মানে সমুদ্রের জল আর নদীর জলের তুলনায় সমুদ্রের জলের মধ্যে লবণাক্ততা বেশি থাকে। তোমরা লবণ জল খেয়ে দেখেছো, সমুদ্রের জল দেখেছো মুখে দিয়ে, প্রচণ্ড লবণ। তার কারণ পাহাড়ের যত নদীগুলো, ঝর্ণাগুলো থেকেই তো সমুদ্রে জল আসে। তো সেখান থেকে পাহাড়ের গায়ে যে পাথরগুলো ঘষে তার মধ্যে থাকা যে মিনারেলসগুলো রয়েছে, বিভিন্ন সল্টগুলো রয়েছে, সেই লবণগুলো সব জলের সঙ্গে ভাসতে ভাসতে চলে আসে সমুদ্রে জলের ঘনত্ব যায় বেড়ে। এবার ঘনত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জানো চাপের নির্ভর, অর্থাৎ কোনো একটা তরল তার যে চাপ হবে সেটা কিসের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর নির্ভর করে, এইচ, রো, জি। এই এইচটা হচ্ছে জলতলের উচ্চতা। জলতলের উচ্চতা যত বেশি হবে নিচে কোনো একটা বিন্দুতে চাপ, যে কোনো বিন্দুতে চাপ কিন্তু বেশি হবে। আচ্ছা, রো কি হচ্ছে? রো হচ্ছে ঘনত্ব, সে কতটা ঘন। যেমন জল আর দুধ বেশি ঘন, জল কম ঘন। তো দুধের ক্ষেত্রে চাপটা বেশি হবে কোনো একটা পয়েন্টে। আবার সমুদ্রের জলের ঘনত্ব যদি বেশি হয়, নর্মাল আমরা যে জল খাই তার থেকে ঘনত্ব বেশি হয়, সেক্ষেত্রে বেশি চাপ হবে। তাহলে একটা মানুষ যদি সমুদ্রে গিয়ে ডোবে, সে অনায়াসে তাড়াতাড়ি ডুবে যাবে নদীর জলের তুলনায়। ঠিক আছে, একই রকমভাবে পুকুরের জলের ঘনত্ব কিন্তু নদীর জলের তুলনায় কি হতে পারে? বেশি হতে পারে। কারণ কি, পুকুরের জলে আমাদের কি হচ্ছে? বিভিন্ন বাড়ির আবর্জনা, খাওয়ার দাওয়ার, এইসব ম্যাটেরিয়ালগুলো এসে
যুক্ত হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বলছে তোমার মতে কার চাপ বেশি হবে, সমুদ্রের না নদীর জলে? তো অবশ্যই নদীর জলের তুলনায় সমুদ্রের জলের চাপ বেশি হবে, কারণ সমুদ্রের জলের ঘনত্বটা অনেক বেশি। এই যে এইচ রো জি, এই রোটা হচ্ছে ঘনত্ব ভাই, এই রোটা হচ্ছে ঘনত্ব। এই রো এর মান তুমি বাড়িয়ে দেবে, তো চাপটার হচ্ছে, চাপের সূত্রটা হচ্ছে এইটা, কোনো একটা জলের যে চাপ থাকবে তার এইচ রো জি। তাহলে এই উচ্চতাটা যদি দুটা জলতলের যদি উচ্চতা মনে করো, এটা সমুদ্রের জলতলের উচ্চতা, হ্যাঁ, আর একটা হচ্ছে নদীর জলতলের উচ্চতা, ঠিক আছে? তো একই পরিমাণ মনে করো, দুটোই 1 মিটার, ঠিক আছে? দুটোই 1 মিটার উচ্চতা আছে, হ্যাঁ, 1 মিটারের প্রেত প্রস্থ সব একই আছে, জল আছে। কোনো একটা পার্টিকুলার বিন্দুতে দুজনের মধ্যে কোনটা, নদীর জল আর সমুদ্রের জলের মধ্যে চাপ বেশি হবে? অবশ্যই সমুদ্রের জলের চাপ বেশি হবে, কারণ সমুদ্রের জলের এই ঘনত্বটা বেশি। এইচ উচ্চতা 1, জি অভিকর্ষ ত্বরণের মান সেই 1, হ্যাঁ, অভিকর্ষ বলের মান সেই 1, কিন্তু রোটা ডিফারেন্স হয়ে গেলে কিন্তু চাপের ভেরিয়েশন হয়ে যাবে। রো যার বেশি, চাপ তার বেশি, সোজা হিসাব। এখানে কোনো ব্যস্তানুপাতিকতার ব্যাপার নেই, সোজাসুজি ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা জিনিস হতে পারে, যেমন উচ্চতা যত বেশি হবে চাপ কিন্তু তত বেশি হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো বলা থাকলো, তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, আমরা কিন্তু মডেল কোয়েশ্চেন এখানে পাঠিয়ে দেবো। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।